বাসর রাতে আমার নতুন বউ আমার শেরওয়ানির কলার ধরে টান মেরে কাছে নিয়ে মুখের সামনে মুখ নিয়ে বলল, তোমাকে আমি কেন বিয়ে করেছি জানো? আমি অবাক হয়ে বললাম, কেন? আমার নতুন বউ শম্পা হাসতে হাসতে বলল, আমার বান্ধবী রেসির বয়ফ্রেন্ড ছিলে তুমি, কয়েকবার আমাদের দেখাও হয়েছে। আমার বান্ধবী রেসি ছিল খুব ঝগড়াটে মেয়ে, সারাদিন দেখতাম তোমার সাথে ঝগড়া করে, তা দেখে তোমার জন্য আমার খুব দুঃখ হতো। মনে আছে সেই দিনটির কথা, যেদিন হোস্টেলের নিচে তুমি রেসির সাথে দেখা করতে এসেছিলে? আমার মনে পড়ে গেল সেই দিনটির কথা। এখন কয়টা বাজে? এখন কেন আমার হোস্টেলের নিচে এসে কল দিলে? এখন কেন আমার সাথে দেখা করতে আসলে? সারাদিন আমার কল ধরলে না কেন? কোন ললনার সাথে সারাদিন কাটিয়েছো? শম্পা রেসির পাশে দাঁড়িয়ে বলল, এত প্রশ্ন করছিস, তাকে উত্তর দেওয়ার সময় তো দিবি। ও কি উত্তর দেবে? ওকে তুই চিনিস না, ও একটা প্রেমিকবাজ পুরুষ, নিত্য নতুন মেয়েদের সাথে প্রেম করে। গিয়ে দেখ আজকে সারাদিন কোন মেয়ের সাথে যেন হোস্টেলে ছিল। এত বড় মিথ্যে অভিযোগ তুমি আমাকে দিও না। তোমার মামা মারা গেছে, গত রাতে তার লাশটা নিয়ে আমি নানা বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি, সাথে করে মোবাইলটা নিয়েও যেতে পারিনি, খেয়াল ছিল না। একদম মিথ্যে কথা বলবে না। তোমার মামা মারা গেছে সেটা তুমি আমাকে বলতে পারতে, না বলে কেন চলে গেলে? তখন তোমাকে কল করার মতো কোনো পরিস্থিতি ছিল না। আমি এমন মন ভুলো হয়ে পড়েছিলাম যে মোবাইলটা বাসায় রেখে চলে গেছি। বিপ্লবের কথা কোনোভাবেই রেসি বিশ্বাস করছিল না, উল্টো পাল্টা বক বক করেই যাচ্ছিল। শম্পা বারবার রেসিকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কে শুনে কার কথা। চরম অপমানের পরেও বেহায়ার মতো বিপ্লব দাঁড়িয়ে দাঁড়িয়ে বকাঝকা শুনছিল। তবুও তুমি রেসিকে ভালোবেসে গেছো। এই ভালোবাসা দেখে আমি তোমার প্রেমে পড়ে গেলাম। তারপর তোমাদের ব্রেকআপ হওয়ার খবর শুনে আমি বিয়ে করার চান্স লুফে নিয়েছি। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, তাহলে তো ভালোই হয়েছে, তুমি অন্তত ঝগড়া করবে না। শম্পা অবাক হয়ে বলল, কি বলছো তুমি? ঝগড়া করবো না কেন? আমি তো তোমার সাথে ঝগড়া করার জন্যই তোমাকে বিয়ে করেছি। আমি অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? আমার আগে কোনো প্রেম হয়নি, কারণটা হলো আমার ঝগড়াটে স্বভাবের জন্য। তাই তো একজন ধৈর্যশীল পুরুষ খোঁজ করছিলাম, যে পুরুষ আমি সারাদিন বকবক করলেও একটা টু শব্দও করবে না। তুমি আমার দেখা তেমনই পুরুষ, তাই তো বিয়ে করে ফেললাম। শম্পার মুখে এসব কথা শুনে আমার মাথা চক্কর দিতে লাগলো। কি হয়েছে? তুমি এভাবে করছো কেন? আমার মাথাটা ভন ভন করে ঘুরছে। পৃথিবীতে ধৈর্যশীল হওয়া যে অন্যায় সেটা আজকে বুঝতে পারলাম। কি সব আবল তাবল কথা বলছো তুমি? কেন অন্যায় হবে? আমার শাশুড়ি আম্মা যেমন ধৈর্যশীল, তুমিও তেমন ধৈর্যশীল। সেদিন আমার শাশুড়ি আম্মা যে ধৈর্যের পরিচয় দিয়েছে, সে কারণেই তো তোমার আমার বিয়েটা সম্ভব হয়েছে। কোন দিন? এই তো মাসখানেক আগের কথা বলছি। একদিন রেসি আমাকে বলল, চল বিপ্লবদের বাড়ি থেকে ঘুরে আসি। আমি বললাম, কেন? হবু শাশুড়িকে একটু পরীক্ষা করে আসি। আমি আরো তোমাদের বাসায় আসলাম। আমি তো মনে করেছিলাম আপনি অনেক বয়স্ক, কিন্তু না, এখনো ইয়াং আছেন। আমি রেসির কানের মুখে মুখ নিয়ে বললাম, তুই এসব কি বলছিস? তা আমি ইয়াং আছি, তাতে কোনো সমস্যা? সমস্যা তো টুকটাক হবে, যেমন ইয়াং শাশুড়িরা বউদের উপরে বেশি পাকনামি করতে চায়, উঠতে বসতে ছেলের বউকে শাসন করতে চায়, ছেলের বউকে শাসনের বদলে দুঃশাসন করে। বাহ, দারুণ তো। তুমি দেখছি এক ধাপ অ্যাডভান্স বোঝো। আমি বর্তমান প্রেক্ষাপটের উপরে কথা বলছি, আপনার সাথে মজা করছি না। বিপ্লব তোমাকে বিয়ে করলে তুমি আমার ছেলের স্ত্রী হবে, আর আমি তোমার বেআইন হব না যে তুমি আমার সাথে মজা করবে। আমি তোমাকে মজা করার কথা বলিনি। আপনি তো দেখছি চটাং চটাং করে কথা বলছেন। আপনার ছেলের সাথে বিয়ে হতে পারেনি, তাতে আপনি যেভাবে আমার সাথে কথা বলছেন, তাতে তো মনে হচ্ছে বিয়ের পর আপনি আমাকে দৌড়ের উপরে রাখবেন। চুপ কর। তার বাড়িতে এসে তুই তার সাথে উল্টোপাল্টা কথা বলছিস কেন? তুই চুপ কর। যেমন কুকুর তেমন মুগুর হতে হয়। তুমি তোমার ইচ্ছে আমার বাসায় এসেছো, তুমি আমার মেহমান। তোমাকে অপমান করাটা আমার ভদ্রতার মধ্যে পড়ে না। সেই শিক্ষা আমার পরিবার আমাকে দেয়নি, কিন্তু আমার পরিবার অনেক বড় একটা শিক্ষা আমাকে দিয়েছে, সেটা হলো বেয়াদব থেকে দূরে থাকা। তুমি আবার আসতে পারো। আপনার এত বড় সাহস, আপনি আমাকে বেয়াদব বললেন? আমি তো বললাম তুমি আবার আসতে পারো। আপনার এই কথাটা আমি মনে রাখলাম। আমি তাড়াতাড়ি রেসির হাত ধরে টান দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। তার মানে এই ঘটনার কারণে সেদিন আমাকে ফোন করে রেসি আমার সাথে যাতা ব্যবহার করেছে, ব্রেকআপ ব্রেকআপ বলে চেঁচিয়ে লাইনটা কেটে দিয়েছে, তারপর তো সব জায়গা থেকে আমাকে ব্লক মেরেছে। কিন্তু এটা তো বুঝতে পারছি না ও এতটা উত্তেজিত হলো কেন, আমার সাথে যোগাযোগ কেন বন্ধ করলো। শম্পা হাসতে হাসতে বলল, সে কারণটাও আমি। মানেটা শুনলে কিন্তু আবার আমার সাথে রাগ করো না। আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। আগে বলো শুনি, তারপর বোঝা যাবে ভালো করেছো না মন্দ করেছো। তাহলে শোনো, এমন করে রাগে ফোঁস করিস না, মাথা ঠান্ডা করে এখানে বস। যেভাবে ওই মহিলা আমাকে অপমান করেছে, তাতে তুই আমাকে ঠান্ডা থাকতে বলছিস? আমি এর চরম প্রতিশোধ নেব। তুই বিপ্লবকে ফোন কর, ফোন করে যা তা গালাগালি দিবি, প্রয়োজনে চিরদিনের জন্য ওর সাথে সম্পর্ক ব্রেকআপ করে দিবি। কি বলছিস? সম্পর্ক ব্রেকআপ করবো কেন? তাহলে তো আমার প্রতিশোধ নেওয়া হবে না। আরে বোকা, এটাই তো চরম প্রতিশোধ নেওয়া। কিভাবে? তুই ধর বিপ্লবের সাথে ব্রেকআপ করে দিলি, বিপ্লব তোকে হারিয়ে বিরহের শোকে প্রতিদিন ওর মার সাথে খারাপ আচরণ করবে, ভাঙচুর করবে, নেশা করবে, মাতাল হয়ে রাতে বাসায় ফিরবে। ওর মা টেনশনে আস্তে আস্তে ধুকে ধুকে কোনো এক সময় স্ট্রোক করে মারা যাবে। এর চেয়ে বড় প্রতিশোধ আর কি আছে? কথা খারাপ বলিসনি, দাঁড়া এক্ষুনি ওকে ফোন করে চিরদিনের জন্য ওর সাথে সম্পর্ক ব্রেকআপ করে দিচ্ছি। আচ্ছা কর ফোন কর। বিপ্লব অবাক হয়ে শম্পার দিকে তাকিয়ে বলল, তুমি তো এটা অনেক খারাপ কাজ করেছো। আমার ভালোবাসার মাঝে তুমি ভাঙন ধরিয়েছো। আমার
আমার আর রেসির মধ্যে দূরত্ব সৃষ্টি করেছো। তোমার সব কথাই সত্য, একটাও মিথ্যে না। কিন্তু তুমি কি জানো, তুমি অনেক ভালো একটা ছেলে। আমি চাইনি এই ভালো ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাক, সারাটা জীবন ভালো ছেলেটা কষ্ট পাক। তোমার সরলতা দেখে আমি মুগ্ধ হয়েছি, তাই তো তোমাকে রেসির হাত থেকে রক্ষা করেছি। মানে কি বলছো তুমি? আমি ওর সবচেয়ে কাছের বান্ধবী ছিলাম, কিন্তু তোমার কি মনে পড়ে না প্রতি রাতে ওকে যখন কল করতে ওর নাম্বার বিজি পেয়েছো? হ্যাঁ এটাই, ওর নাম্বার বিজি পেয়েছিলাম। যখন জানতে চাইতে তোমার নাম্বার বিজি কেন, তখন ও কি বলতো? বলতো ওর মা বাবার সাথে কথা বলছে। আসলে কথা মিথ্যা, রেসি বিভিন্ন ছেলের সাথে কথা বলতো। কি বলছো তুমি? দেখো বিপ্লব, আমি এখন তোমার স্ত্রী, আমি তোমার সাথে এক বিন্দুও মিথ্যে কথা বলছি না। কয়েকটা ছেলের সাথে ওর খারাপ সম্পর্ক ছিল, তার মধ্যে একটা ছেলেকে আমি খুব ভালো করেই চিনতাম, তার নাম ছিল অভিক, খুব বড় লোকের ছেলে। রেসি ওর সাথে প্রায় ডেটে যেত। বিপ্লবের চোখ বড় বড় হয়ে গেল, জানতে চাইলো কি বলছো তুমি? একদিন ওর সাথে দেখা করতে আমাকেও নিয়ে গিয়েছিল। কি ব্যাপার রেসি, তুমি আমাকে এরকম একটা রেস্টুরেন্টে কেন ডেকেছো? আমরা একটা বাংলো বাড়ি বা রিসোর্টে দেখা করতে পারতাম। আসলে আমার বান্ধবী তোমাকে দেখতে চেয়েছিল, সেজন্যই তোমাকে এখানে ডেকেছি। আমাকে দেখার কি আছে, মোবাইলে ছবি দেখিয়ে দিতে। আর আমার কারোর সাথে দেখা করার মুড নেই, তুমি ভালো করে জানো। আমি কোনো 5 স্টার হোটেল ছাড়া কোথাও এক কাপ চাও খাই না। আর তুমি আমাকে এরকম একটা 3rd ক্লাস রেস্টুরেন্টে ডেকেছো। শম্পা বলল, রেসি আমি চলে যাচ্ছি, তুই তার সাথে কোনো বাংলো বা রিসোর্ট বা 5 স্টার গিয়ে নাস্তা করে আয়। বলেই আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। তারপর ওদের মাঝে কি হয়েছিল আমি জানি না। তার মানে কি রেসি আমি ছাড়াও আরো কয়েকজনের সাথে প্রেম করত? শুধু প্রেম করতো না, আরো অনেক কিছুই করতো। তুমি তো আমাকে চিনতে, তা তুমি আমাকে বলনি কেন? আমার কাছে কিন্তু তোমার থেকে আমার বান্ধবী আপন ছিল। আসলে মুখ দেখে মানুষ চেনা যায় না। আমি ওকে কতই ভালোবাসতাম, আর ও কি না আমি ছাড়া অন্য ছেলেদের সাথে ডেট করতো। বাদ দাও তো, এইসব কথা ভেবে মধুরে রাত্রি নষ্ট করা কি ঠিক হবে? এখন তুমি আমাকে সত্য করে বলো, তুমি আমাকে কিভাবে পটিয়ে তোমার বিয়েতে রাজি করলে? শম্পা বিপ্লবকে জড়িয়ে ধরে বলল, সেই গল্পটা না হয় আরেকদিন বলবো, রাত কিন্তু 3টা বাজে। এত সুন্দর রাতটা উল্টো পাল্টা কথা বলে শেষ করতে চাইছি না। এই বলে রহস্যময় একটা হাসি দিল। প্রিয় ভিউয়ার্স, শম্পার এই হাসির আড়ালে আরো কিছু লুকিয়ে আছে কি, নাকি নিছক একটা হাসি? থাক না, কিছু যদি লুকিয়ে থাকে মন্দ কি তাতে? তারপরে দুজন ভালো থাকুক, সুখে থাকুক। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনা পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় রিমন ও ফয়সাল।